কোষে দেখি 17 আগের পার্টে আমরা 6 দাগ পর্যন্ত অঙ্কনগুলো করে এসেছি। আজকে আমরা 7 দাগ থেকে অঙ্কনগুলো শুরু করব। যারা আগের পার্টটা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে একবার দেখে নাও। খুব সহজ কিন্তু সম্পাদ্যগুলো। তাহলে দেখো 7 দাগটা কি বলেছে সেটাকে পড়ো, দিয়ে আমরা ছবিটা আঁকবো। বলেছে যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে তার দুটি ব্যাস অঙ্কন করি যারা পরস্পর লম্বভাবে অবস্থিত। ব্যাস দুটির 4টি প্রান্তবিন্দুতে বৃত্তের 4টি স্পর্শক অঙ্কন করি এবং এর ফলে যে চতুর্ভুজটি গঠিত হলো তা কী ধরনের চতুর্ভুজ বুঝে লিখি। তাহলে প্রথমে আমাদের একটি বৃত্ত অঙ্কন করতে হবে, তার দুটা ব্যাস আমরা আঁকবো যারা পরস্পর লম্বভাবে থাকবে। তাহলে দুটা ব্যাসের 4টা প্রান্তবিন্দু থাকবে, সেই 4টা প্রান্তবিন্দুতে আমরা কি করব, 4টা স্পর্শক আঁকব। 4টা স্পর্শক আঁকার ফলে যে চতুর্ভুজটা গঠিত হবে বলেছে সেটা কি ধরনের চতুর্ভুজ সেটা বুঝে লিখো। তাহলে চলো ছবিটা আগে আঁকা যাক। তাহলে প্রথমে আমি একটি বৃত্ত অঙ্কন করছি। যে কোনো একটা মাপ নাও, দিয়ে তুমি বৃত্তটা অঙ্কন করো। দেখো এই মাপটা আমি নিয়েছি, বৃত্তটা আমি আঁকছি। এটি হচ্ছে একটি বৃত্ত। এই বৃত্তটার দুটি ব্যাস আমাদের আঁকতে হবে। তাহলে প্রথমেই একটা ব্যাস আমি আঁকছি। ব্যাস মানেই সেটা কেন্দ্র দিয়ে যাবে। এটি হচ্ছে কেন্দ্র, এইটি হচ্ছে তার ব্যাস। এরপর আরেকটা ব্যাস আমাদের আঁকতে হবে, দুটা ব্যাস যাতে পরস্পর লম্বভাবে থাকে। তাহলে লম্বভাবে থাকতে গেলে আমাদের কি করতে হবে, এই ব্যাসটার উপর একটি লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, তবেই তো লম্বভাবে থাকবে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক তোমরা আঁকতে জানো। ঠিক মাঝখানের থেকে বেশি মাপ নাও, মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে একবার উপরের দিকে, আবার ওই একই মাপ নিচের দিকে, আবার এখানটায় বসাও, এখানে একবার আর এখানে একবার। এই দুটা বিন্দুকে যোগ করে দাও, ঠিক কেন্দ্র দিয়ে কিন্তু যাবে, তবেই আরেকটা ব্যাস আমরা পাবো। দেখো স্কেল বসিয়ে দুটা বিন্দুকে আমি যোগ করছি, ঠিক কেন্দ্র দিয়েই যাবে, তবেই আমরা বলবো এটা ব্যাস। দেখো এখান থেকে এইটি হচ্ছে ব্যাস, যেটা দেখো কেন্দ্র দিয়ে গেছে। আচ্ছা আমি নাম দিচ্ছি, এইটা বৃত্তের কেন্দ্র ও, এইটি একটি ব্যাস এবি, আর একটা ব্যাস সিডি। তাহলে এই যে 4টা প্রান্তবিন্দু এ বি সি ডি, এই 4টা প্রান্তবিন্দুতে 4টা স্পর্শক আমাদের আঁকতে হবে। তাহলে স্পর্শক আঁকতে গেলে আমরা কি করব, দেখো কেন্দ্র থেকে তো এই বিন্দুটা যোগ করাই আছে, শুধু এখানে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো, দিয়ে যোগ করে দেবো, এই বিন্দুটার সঙ্গে যোগ করে বাড়িয়ে দেবো, তাহলেই স্পর্শক হয়ে যাবে। এখানেও আমরা 90 ডিগ্রি কোণ করব, এখানেও করব, এপাশেও করব, মানে 4টা বিন্দুতে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তবেই 4টি স্পর্শক আমরা পাবো। তাহলে চলো 90 ডিগ্রি কোণ তোমরা আঁকতে জানো। বি বিন্দুতে বসাও যে কোনো মাপ, বি বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রি আঁকো। তাহলে এই যে এখান থেকে এইটা, আবার ঠিক এখানে বসিয়ে এপাশে একবার, উপরের দিকে একবার, ওই একই মাপ এখানটায় বসাও, কেটে নাও। তাহলে যে বিন্দুটা আমরা পাচ্ছি, এই যে বিন্দুটা, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও। তাহলে এইটাকে আমি স্কেলের সাহায্যে যোগ করে উভয় দিকে বাড়িয়ে দিচ্ছি। দেখো উভয় দিকে আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে বি বিন্দুতে আমাদের স্পর্শক হয়ে গেল। এরপর আমরা এ বিন্দুতে ওই একই জিনিস করব, 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এ বিন্দুতে বসাও কম্পাস, 90 ডিগ্রি কোণ আঁকো। খুব সহজ, দেখো শুধু 90 ডিগ্রি কোণ আঁকলেই আমাদের অঙ্কনটা হয়ে যাবে। আর এখানটায় বসাও, এখানটায় বসিয়ে এপাশে কেটে নাও। তাহলে এই যে বিন্দু, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও। তাহলে ঠিকঠাক করে যোগটা করতে হবে, তবেই স্পর্শকটা আমরা পাবো।
না হলে কিন্তু হবে নি। এইটাও তীর চিহ্ন দিয়ে দাও উভয় দিকে। তাহলে এ বিন্দুতে হয়েছে, বি বিন্দুতে হয়ে গেছে। একই রকমভাবে সি বিন্দুতে করব আর ডি বিন্দুতে করব। দেখো খাতাটা আমি ঘুরিয়ে নিয়েছি যাতে আমাদের আঁকতে সুবিধা হয়। তাহলে এই যে ডি বিন্দু, ডি বিন্দুতে তুমি বসাও কম্পাসটা দিয়ে 90 ডিগ্রিটা আঁকো। আমি এ পাশে আঁকছি, তোমরা এ পাশেও আঁকতে পারো। যে পাশে খুশি 90 ডিগ্রি কোণ তোমাকে কিন্তু করতে হবে। আবার এখানটায় বসিয়ে এ পাশে একবার, এখানে একবার, আর এই যে এখানটায় বসিয়ে কেটে নাও, দিয়ে ডি বিন্দুর সঙ্গে যোগ করে বাড়িয়ে দাও। তাহলে যোগটা ঠিকঠাক করে করবে। দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, এখানে তীর চিহ্ন দিয়ে দাও আর এখানটায় দিয়ে দাও। তাহলে ডি বিন্দুতেও আমাদের হয়ে গেল। এরপর সি বিন্দু, দেখো ওই একই জিনিস, সি বিন্দুতে কম্পাস বসাও, 90 ডিগ্রি কোণ আঁকো। তোমরা এই মাপটাকে ছোট বড় করতে পারো, মানে ডি এ যেটা করেছো সেটা সি এ নাও করতে পারো। আবার এখানটায় বসিয়ে এটা কেটে নাও। তাহলে দেখো এই যে বিন্দুটা ছেদ করেছে, এইটার সঙ্গে এই সি বিন্দু যোগ করে বাড়িয়ে দাও। তাহলে মাপটাকে তোমরা যদি ছোট বড় নিতে তাহলে এখানটায় অত আর মিশতো নি। বুঝতে পেরেছো? আচ্ছা, যোগ করে আমি বাড়িয়ে দিচ্ছি উভয় দিকে। এখানে তীর চিহ্ন দিয়ে দাও, এখানেও তীর চিহ্নটা দিয়ে দাও। তাহলে ছবিটা তোমরা বুঝতে পেরেছো? এ বিন্দুতে যে স্পর্শকটা আমরা পেয়েছি তার নাম দিয়ে দিচ্ছি। এইটি ধরা যাক পি। আচ্ছা, এখানে ধরা যাক কিউ আছে, তাহলে পি কিউ। এখানে আর এস। আর সি আর ডি বিন্দুতে এই দুটা স্পর্শকের আমি নাম দিচ্ছি, এইটা ই এফ, আর এখানটাই ধরে যাক জি, এইটি হচ্ছে এইচ। তাহলে চারটা স্পর্শক আমাদের কমপ্লিট। আমাদের চাইছে কি যে ওই চারটা স্পর্শক যে এঁকেছি তার ফলে দেখো একটি চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, দেখতে পেয়েছো? এই চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ সেইটা আমাদের জানতে চাইছে। তাহলে চারটা বিন্দুতে চারটা স্পর্শক আমরা এঁকেছি, শুধু সেইটা আমরা লিখে দিচ্ছি এক এক করে। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এ, বি, সি ও ডি বিন্দুতে স্পর্শক যথাক্রমে, তাহলে এ বিন্দুতে যে স্পর্শক তার নাম কি? পি কিউ। তীর চিহ্ন দিয়ে দাও। এই তীর চিহ্নের মানে হচ্ছে এইটা হচ্ছে একটি সরল রেখা। এরপর বি বিন্দুতে কি ছিল? আর এস, তাহলে আর এস। সি বিন্দুতে কি ছিল? ই এফ। আর ডি বিন্দুতে জি এইচ। ঠিক আছে, চারটি স্পর্শক। এরপরে যেটা আমাদের চাইছে যে চারটা স্পর্শক আঁকার পর যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে, দেখতে পেয়েছো? এই যে একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ সেটা আমাদের বার করতে বলেছে। দেখো, প্রথমে আমরা জানি কি যে একটা স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এইটা সবসময় কি হয়? 90 ডিগ্রি হয়। ওই জন্যই আমরা 90 ডিগ্রি এঁকেছি এখানে, এইটি 90 ডিগ্রি। আবার এখানে দেখো বি বিন্দুতে যে স্পর্শক এইটাও 90 ডিগ্রি, সি বিন্দুতে এইটাও 90 ডিগ্রি, আর ডি বিন্দুতে এইটাও 90 ডিগ্রি। আর এখানে আমাদের বলাই ছিল দুটি ব্যাস পরস্পর লম্ব, ওই জন্য দেখো এই কোণটা কত? 90 ডিগ্রি। এ পাশের এই কোণটা সেটাও 90, এই কোণটা 90, আর এই কোণটাও 90। এরপর এই ছোট চতুর্ভুজটা লক্ষ্য করো, এই ছোটটা এইটাও 90, এই কোণটাও 90। আবার দেখো এই সি বিন্দুতে স্পর্শক, মানে এই পাশটাও কত হবে? 90 ডিগ্রি। এই যে এটি হচ্ছে ব্যাসার্ধ ও সি, আর এখানে এটি হচ্ছে স্পর্শক, এইটাও 90, এইটাও 90। এই চতুর্ভুজটার ক্ষেত্রে
তিনটা কোণ 90 মানে অপর কোণটা কত হবে, সেটাও 90 ডিগ্রি হবে। তাহলে দেখো চারটা কোণই 90, এইভাবে প্রত্যেকটা কোণই দেখো 90 ডিগ্রি করে আমরা পাবো। তাহলে এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটার এই কোণটাও 90, এই কোণটাও 90, এইটাও 90, এইটাও 90। তাহলে চারটা কোণই 90 ডিগ্রি করে আমরা পাচ্ছি, এবং চতুর্ভুজটার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। ঠিক আছে, তাহলে একটা চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় এবং চারটা কোণই 90 ডিগ্রি করে হয়, তাহলে চতুর্ভুজটাকে আমরা বলবো কি, একটি বর্গক্ষেত্র। তাহলে এই চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। তাহলে লিখে দাও, যে চতুর্ভুজটি উৎপন্ন হয়েছে, আর আমি নাম লিখছি নি, শুধু চতুর্ভুজ বলে দিচ্ছি, যে চতুর্ভুজটি উৎপন্ন হয়েছে তার প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং প্রতিটি বাহু সমান। সুতরাং আমরা বলবো কি, চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। তাহলে আমাদের অঙ্কনটা কমপ্লিট। এইটাই আমাদের জানতে চেয়েছিল, যে চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ। বুঝতে পারলে? তাহলে ছবিটা কিন্তু খুবই সহজ, শুধু 90 ডিগ্রি কোণগুলো আমাদের আঁকতে হবে, তাহলেই দেখো আমাদের অঙ্কন কমপ্লিট। এরপর 8 দাগেরটি কি বলেছে দেখো, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করি। ওই পরিবৃত্তের এ, বি ও সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। তাহলে পরিবৃত্ত কিভাবে আঁকতে হয় নিশ্চয়ই তোমরা জানো। তাহলে 5 সেমি বাহু বিশিষ্ট আগে একটা আমরা সমবাহু ত্রিভুজ আঁকবো, তার পরিবৃত্ত অঙ্কন করব। সেই পরিবৃত্তের এ, বি আর সি এই তিনটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে আমাদের বলেছে। তাহলে চলো ছবিটা আঁকা যাক। তাহলে প্রথমে আমরা স্কেল বসিয়ে একটা 5 সেমি দৈর্ঘ্যের রেখাংশ আগে নিচ্ছি। দেখো এখান থেকে এই যে 5, এটাকে যোগ করে দাও, আর এখানটায় লিখে দাও 5 সেমি। এই 5 সেমি দৈর্ঘ্যের মাপটা নিয়ে এখানে আমরা একটি সমবাহু ত্রিভুজ আঁকবো। তাহলে তার জন্যে নিচে একটা বড় দেখে রেখাংশ তুমি নাও। এরপর কি করবে, এই 5 সেমি দৈর্ঘ্যের মাপটা নিয়ে এখানটায় বসাও, এপাশে কেটে নাও উপরের দিকে, আর ঠিক এখানটায় বসিয়ে এখানটায় কেটে নাও। তাহলেই দেখো একটি সমবাহু ত্রিভুজ আমরা পাবো। এগুলোকে স্কেলের সাহায্যে যোগ করে দাও এই তিনটা বিন্দুকে। তাহলে ঠিকঠাক করে যোগটা কিন্তু করতে হবে। দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, আর এপাশে এই দুটা বিন্দুকে যোগ করো, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দু। এইটার নাম দিচ্ছি আমি এ, এইটি বি, আর এটি হচ্ছে সি। এরপর এই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে গেলে যে কোনো দুটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তোমাকে আঁকতে হবে। পরিবৃত্ত করতে গেলে বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে হয়, আর অন্তবৃত্ত করতে গেলে কোণের সমদ্বিখণ্ডক তোমাকে করতে হয়। এটা কিন্তু আমরা আগেও করে এসেছি অন্তবৃত্ত আর পরিবৃত্ত অঙ্কনের সময়। তাহলে প্রথমে যে কোনো দুটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমরা আঁকবো। তাহলে এখানে আমি বিসি বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। দেখো প্রথমে মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে এপাশে একবার আর এপাশে একবার চাপ, ওই একই মাপ সি বিন্দুতে বসিয়ে এপাশে একবার এপাশে একবার। তাহলে এই দুটা বিন্দুকে যোগ করব, আর তার সঙ্গে এসি বাহুটার আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে একবারে এঁকে তারপর আমরা যোগটা করব। দেখো ঠিক মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে এপাশে একবার এপাশে একবার, আবার এ বিন্দুতে বসাও, এ বিন্দুতে বসিয়ে ঠিক দেখো এপাশে একবার
আর এ পাশে একবার। এরপর তুমি বিন্দুগুলোকে যোগ করো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও। ঠিকঠাক করে যোগটা করবে, তবেই কিন্তু মিলবে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা। যেহেতু দেখো এটা সমবাহু ত্রিভুজ, ঠিক শীর্ষবিন্দুর সঙ্গে যে কিন্তু মিলিত হবে। দেখতে পেয়েছ? এটাকে তুমি আরও বাড়াতে পারো, আমি আর বাড়াচ্ছি নি। একই রকমভাবে এই দুটা বিন্দুকে যোগ করো, এইটাও দেখো ঠিক শীর্ষবিন্দুর সঙ্গে যে মিলিত হবে, মানে এই যে বি বিন্দুর সঙ্গে যে মিলে যাবে। দেখতে পেয়েছ? তাহলে এখানে এইটি হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। আমরা কি করব, এখান থেকে এই বি বিন্দু অথবা এ বিন্দু যে কোনো একটার মাপ নিয়ে বৃত্তটা আমরা আঁকবো, তাহলেই পরিবৃত্তটা আমাদের অঙ্কন হয়ে যাবে। তাহলে কম্পাস বসিয়ে ও এ অথবা ও বি যে কোনো একটার মাপ নাও, দিয়ে বৃত্তটা আঁকো। একবার তুমি মিলিয়ে দেখে নাও যে প্রত্যেকটা শীর্ষবিন্দুকে টাচ করছে কি না। দেখো প্রত্যেকটা শীর্ষবিন্দুকে টাচ করছে। এরপর তুমি বৃত্তটা আঁকো। বৃত্তটা আমি আঁকছি, দেখো ঠিক প্রত্যেকটা শীর্ষবিন্দুকে এইভাবে টাচ করে যাবে। আমাদের পরিবৃত্ত আঁকাটা কমপ্লিট হয়ে গেল। এরপর এই যে তিনটা শীর্ষবিন্দু এ, বি আর সি, এই তিনটা শীর্ষবিন্দুতে আমাদের কি বলেছে, স্পর্শক আঁকতে হবে। তাহলে তার জন্যে এইটি হচ্ছে দেখো কেন্দ্র, যার নাম দিচ্ছি আমি ও। ও থেকে এ কে যুক্ত করাই আছে, ও থেকে বি কে যুক্ত করা আছে। আমরা কি করব, ও থেকে সি কে যুক্ত করব। তাহলে স্কেল বসিয়ে ও সিটাকে তুমি যুক্ত করে দাও। এরপর কি করতে হবে, স্পর্শক আঁকতে গেলেই আমরা কি বলেছি, যে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধ সেটা পরস্পর লম্ব হবে। তাহলে আমাদের 90 ডিগ্রি কোণ করতে হবে। এখানে দেখো 90 ডিগ্রি কোণ করব, এ পাশেও করব, এ পাশেও করব, তাহলে আমাদের স্পর্শক আঁকাটা কমপ্লিট হয়ে যাবে। চলো আগে আমি সি বিন্দুতে 90 ডিগ্রি কোণটা করছি, তারপর বি, তারপর এ। তাহলে যে কোনো একটা মাপ নিয়ে এইভাবে 90 ডিগ্রি কোণটা তুমি আঁকো, এখানটায় বসাও, এ পাশে একবার, আবার ঠিক এখানটায় বসিয়ে এ পাশে আর এখানটায় বসিয়ে ওটা দেখো ছেদ করবে। তাহলে 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এটার সঙ্গে এইটাকে যুক্ত করে বাড়িয়ে দাও। আবার বি বিন্দুতে করো, আমি একবারে 90 ডিগ্রি কোণগুলো করে নিচ্ছি, দিয়ে যোগটা করব। দেখো বি বিন্দুতে আবার বসাও, তারপর এখানটায় বসাও, এ পাশে আবার এখানটায় বসিয়ে এ পাশে একবার, এ পাশে একবার, আবার এখানটায় বসাও, দিয়ে দেখো ছেদ করবে। এই বিন্দুর সঙ্গে এই বি বিন্দু যোগ করে বাড়িয়ে দাও। তাহলে এই দুটা বিন্দুকে আমি প্রথমে আগে যোগ করছি। দেখো এই দুটা বিন্দুকে যোগ করে এইভাবে বাড়িয়ে দাও। দেখতে পেয়েছো? তীর চিহ্ন দিয়ে দাও। একই রকমভাবে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও। দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে আমি বাড়িয়ে দিচ্ছি। এইটাও একটি স্পর্শক। আরেকটা আমাদের রয়ে গেছে এ বিন্দুতে। এ বিন্দুতে আমরা স্পর্শকটা আঁকবো, তার জন্য দেখো খাতাটাকে আমি ঘুরিয়ে নিয়েছি যাতে আঁকতে আমাদের সুবিধা হয়। তোমরা ওইভাবে যখন আঁকবে ঘুরিয়ে নেবে, দেখবে আঁকতে অনেক সহজ লাগবে। তাহলে এখানে 90 ডিগ্রিটা আমি আঁকছি, আবার এখানটায় বসাও, দিয়ে পাশে একবার, এখানে একবার, আবার এখানটায় বসাও, দিয়ে কেটে নাও। তাহলে এই যে বিন্দুটা আমরা পেয়েছি, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও। তাহলে স্কেল বসিয়ে এই দুটা বিন্দুকে আমি যুক্ত করে দিচ্ছি। দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে উভয় দিকে বাড়িয়ে দাও, তীর চিহ্ন দিয়ে দাও। তাহলে অঙ্কনটা আমাদের দেখো কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা নিচে একটু লিখে দেবো যেটা আমাদের বলেছে। তাহলে প্রত্যেকটা স্পর্শকের আমি নাম দিয়ে দিচ্ছি।
এইটা ধরে যাক ইএফ, এটা ই, আর এখানে ধরে যাক এফ আছে, ইএফ। বি বিন্দুতে এটার নাম দিচ্ছি জি, আর এটার নাম এইচ। আর সি বিন্দুতে ধরা যাক এটা পি, আর এটা কিউ। যে কোনো নাম দিলেই কিন্তু হবে। তাহলে ছবিটা আমাদের কমপ্লিট। আমি একটু লিখে দিচ্ছি, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করে এ, বি ও সি বিন্দুতে স্পর্শক যথাক্রমে নাম কি? এ বিন্দুতে আমরা দিয়েছি কি ইএফ, তাহলে ইএফ। আর বি বিন্দুতে জিএইচ, আর সি বিন্দুতে কত পি কিউ। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করে এ, বি ও সি বিন্দুতে স্পর্শক যথাক্রমে ইএফ, জিএইচ, পি কিউ অঙ্কন করা হলো। ঠিক আছে, তাহলে অঙ্কনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। একবার প্র্যাকটিস করো, দেখবে নিজেরাই করতে পারবে। শুধু কিছু নাই, পরিবৃত্তটা অঙ্কন করে এই তিনটা বিন্দুতে শুধু 90 ডিগ্রি কোণ আঁকো, তাহলেই দেখো তিনটা বিন্দুতে তিনটি স্পর্শক আমাদের হয়ে গেল। এরপর দেখো 9 দাগে যেটা বলেছে পড়ো, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি। ওই আগের মতনই দেখো, এ বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং স্পর্শকের উপর পি এমন একটি বিন্দু নেই যাতে এপি সমান 5 সেমি হয়। পি বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শকটি অঙ্কন করি এবং ওই স্পর্শকটি বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করেছে তা লক্ষ্য করে লিখি। তাহলে চলো প্রথমে 8 দাগের মতো আমরা সেম জিনিস করব। এখানে 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকবো, দিয়ে ওই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করব, তারপর এ বিন্দুতে স্পর্শকটা আমরা আঁকবো। তাহলে প্রথমেই 5 সেমি একটি রেখাংশ আগে নিয়ে নাও। এখান থেকে এই যে 5 লিখে দিচ্ছি, এইটি হচ্ছে 5 সেমি। তারপর নিচে একটি বড় দেখে রেখাংশ নাও। তারপর কি করতে হয়, এই 5 সেমির মাপটা নাও, এই যে 5, ঠিক এখানটায় বসাও, কেটে নাও। যেহেতু আমাদের বলেছে সমবাহু ত্রিভুজ, ওই জন্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই 5 সেমি করেই হবে, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই তিনটা বিন্দুকে যোগ করলেই আমরা সমবাহু ত্রিভুজটা পেয়ে যাব। তাহলে চলো ঠিকঠাক করে যোগটা করো। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, আবার এই দুটা বিন্দু, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা। তাহলেই দেখো আমাদের সমবাহু ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। তাহলে নাম দিয়ে দাও, এইটি এ, এইটি বি, আর এইটি হচ্ছে সি, এ বি সি। এরপর কি করতে হয়, দুটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। তাহলে প্রথমে আমি এই বিসি বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি, মাঝখানের থেকে বেশি, দেখতেই পাচ্ছ। নিয়ে এপাশে একবার, এপাশে একবার, ওই একই মাপ সি বিন্দুতে বসাও, এপাশে এপাশে। আর একইভাবে এসি বাহুটারও আগে লম্ব সমদ্বিখণ্ডকটা এঁকে নিচ্ছি, দিয়ে স্কেলের সাহায্যে আমরা যোগটা করব। দেখো এপাশেও আঁকো, আর এ বিন্দুতে বসিয়ে এ বিন্দুতে বসাও, এপাশে একটি চাপ আর এপাশে একটি চাপ। এরপর স্কেলের সাহায্যে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও। তাহলে স্কেল বসাও, যেহেতু সমবাহু ত্রিভুজ ওই জন্য ঠিক এই দুটা বিন্দু
যে দেখো শীর্ষবিন্দুর সঙ্গে মিলিত হবে। দেখতে পেয়েছো এ বিন্দুতে দেখো যে মিলিত হয়ে গেছে। তুমি এটাকে আরও বাড়াতে পারো, আর এ পাশেও এই দুটা বিন্দুকে আমরা যখন বাড়াবো দেখবে সেটা যে বি বিন্দুতে মিলিত হবে। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, তার সঙ্গে এই বিন্দুটা দেখো, দেখতে পেয়েছো ঠিক যে বি বিন্দুতে মিলিত হয়ে গেছে। আর এইটি হচ্ছে যে বৃত্তটা আমরা আঁকবো তার কেন্দ্র, মানে এটাকে আমরা বলবো পরিকেন্দ্র। তাহলে এই বিন্দুতে তুমি কম্পাস বসাও, হলে এ অথবা বি যে কোনো একদিকের মাপ নাও, দুদিকে কিন্তু সেম দেখো, দিয়ে বৃত্তটা আঁকো। তাহলে বৃত্তটা আমি আঁকছি, দেখো প্রত্যেকটা শীর্ষবিন্দুকে এইভাবে টাচ করে করে যাবে। তাহলেই দেখো আমাদের পরিবৃত্তটা আঁকা হয়ে গেল। এরপর আমরা কি করব, এটার নাম দাও ও, এই বিন্দুটা। এরপর তুমি এখানে ওসিকে যুক্ত করতেও পারো আর না করতেও পারো, কারণ আমাদের এখানে বলে দেয়নি যে সি বিন্দুতে তুমি স্পর্শক আঁকো, আমাদের বলেছে এ বিন্দুতে স্পর্শকটা আঁকতে। তাহলে দেখো এটি এ বিন্দু, ও থেকে এ যুক্ত করাই আছে, শুধু এখানে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো, তাহলেই স্পর্শকটা আমরা পেয়ে যাব। আমি এ পাশে আঁকছি, তোমরা এ পাশেও 90 ডিগ্রি কোণটা আঁকতে পারো। তাহলে খাতাটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে আঁকবে, তাহলে দেখবে আঁকতে অনেক সহজ লাগবে। তাহলে এ বিন্দুতে বসিয়ে 90 ডিগ্রি কোণ যেভাবে হয়, যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে দিয়ে কি করবে, এইভাবে কাটবে। এখানটায় বসাও, এ পাশে একবার, এ পাশে একবার, ওই একই মাপ এই বিন্দুতে বসিয়ে কেটে নাও। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে উভয় দিকে বাড়িয়ে দাও। তাহলে দুটা বিন্দুকে আমি স্কেলের সাহায্যে যোগ করে উভয় দিকে বাড়িয়ে দিচ্ছি। তাহলেই আমরা কি পাবো, এই বিন্দুতে স্পর্শকটা পেয়ে যাব। দেখতে পেয়েছো? এরপর যেটা আমাদের বলেছে, এ বিন্দুতে স্পর্শকটা আঁকার পর এই স্পর্শকের উপর পি এমন একটা বিন্দু নাও যাতে এপি সমান 5 সেমি হয়। তাহলে কি করবে, এই 5 সেমির মাপটা নাও, এই যে 5 নিয়ে এ থেকে এখানে কেটে নাও। তাহলে এই বিন্দুটার নাম কি, পি বিন্দু। দেখো এই স্পর্শকের উপর পি এমন একটা বিন্দু যাতে এপি সমান 5 সেমি হয়। দেখতে পেয়েছো? এরপর যেটা বলেছে, এই পি বিন্দু থেকে বৃত্তের অপর একটা স্পর্শক আমাদের আঁকতে। দেখো পি বিন্দু থেকে এটি একটি স্পর্শক, আর একটা স্পর্শক আমরা আঁকবো, এবং সেইটা দেখতে বলেছে কোন বিন্দুকে স্পর্শ করেছে। দেখো ভালো করে বুঝবে, এইটি হচ্ছে একটি বৃত্ত, পি হচ্ছে বহিস্থ বিন্দু। তাহলে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটিই কিন্তু স্পর্শক আঁকা যায়, আর সেই স্পর্শক দুটার দৈর্ঘ্যটাও সমান হয় এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, যেটা তোমাদের উপপাদ্য 41-এ আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো উপপাদ্য 41 কি বলেছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। পি হচ্ছে বহিস্থ বিন্দু, এই বিন্দুটা থেকে এটি দেখো বৃত্ত, দুটি স্পর্শক আঁকা গেছে, একটা পিএ আর একটা পিবি। দেখতে পেয়েছো? তাহলে এই পি এর সঙ্গে পিবিটা সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এই কোণের সঙ্গে এই কোণটা সমান। এই ছবি অনুযায়ী পি হচ্ছে আমাদের বহিস্থ বিন্দু, এইটি হচ্ছে বৃত্ত, পি এ একটি স্পর্শক, আরেকটা স্পর্শক আমরা আঁকবো যেটা পি থেকে এই দিকে দেখো ঠিক সি বিন্দুকে টাচ করে যাবে। এইটাকে তুমি যোগ করে বাড়িয়ে দাও, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে এইভাবে বাড়িয়ে দাও, দিয়ে তীর চিহ্ন দিয়ে দাও। তাহলে দেখতেই পাচ্ছ পিএ একটি স্পর্শক আর পিসি আরেকটি স্পর্শক। আমাদের যেটা চাইছে পি বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শকটা আঁকতে, সেটা আমরা এঁকেছি এবং সেটা কোন বিন্দুতে স্পর্শ করেছে, দেখো সি বিন্দুকে স্পর্শ করেছে।
তাহলে সেইটাই আমাদের বলেছে, আমাদের ছবিটা কিন্তু হয়ে গেল। নিচে শুধু একটু লিখে দাও যেটা আমাদের বলেছে যে পি বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শকটি বৃত্তকে সি বিন্দুতে স্পর্শ করেছে। বুঝতে পেরেছ? তাহলে ছবিটা কিছুই নাই, শুধু আগে একটি সমবাহু ত্রিভুজ আঁকো, তার পরিবৃত্ত অঙ্কন করো। এ বিন্দুতে স্পর্শক আঁকতে গেলে কি করতে হবে? একটি 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে 90 ডিগ্রি কোণ এঁকে এই স্পর্শকটা আঁকো, এবং এই স্পর্শকের উপর পি এমন একটা বিন্দু যাতে এপি সমান 5 সেমি হয়। তাহলে 5 সেমির মাপটা নিয়ে এ বিন্দু থেকে এটা কেটে নাও। এটি হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শকটা আঁকো। তাহলে এইদিকে একটি স্পর্শক হয়ে আছে, শুধু এই স্পর্শকটা আমরা এঁকেছি যেটা সি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমাদের অঙ্কনটা কমপ্লিট। এরপর 10-এর দাগেরটা পড়ো, কি বলেছে? এ বি একটি সরল রেখাংশের উপর ও একটি বিন্দু, এবং ও বিন্দুতে এ বির উপর পি কিউ একটি লম্ব অঙ্কন করি। এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এও এবং বিও দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্ত অঙ্কন করি, এবং এই বৃত্ত দুটির সাপেক্ষে পি কিউকে কী বলা হয় লিখি। পি বিন্দু থেকে বৃত্ত দুটির অপর স্পর্শক দুটি অঙ্কন করি। তাহলে এখানে যা যা বলা আছে, এ বি একটি রেখাংশ আগে নিতে হবে, তার উপর যে কোনো একটা বিন্দু, সেই বিন্দুতে একটি লম্ব আমাদের আঁকতে হবে যার নাম হচ্ছে পি কিউ। তাহলে এত দূর আমরা আগে করি, তারপর যেটা বলেছে সেটা আমরা অঙ্কন করব। তাহলে স্কেল বসিয়ে যে কোনো একটা দৈর্ঘ্যের আগে রেখাংশ আমি নিচ্ছি। দেখো, এই রেখাংশটা আমি নিয়েছি, যার নাম দিচ্ছি এ, আর এটা হচ্ছে বি। আমাদের বলাই আছে এ বি একটি রেখাংশ, এইটার উপর ও একটি যে কোনো বিন্দু। তাহলে ও বিন্দুটা যেখানে খুশি তুমি নিতে পারো। ধরা যাক ও বিন্দুটা আমি এখানে নিচ্ছি, এটি হচ্ছে ও বিন্দু। তারপর কি বলেছে? ও বিন্দুর উপর একটি লম্ব আমাদের আঁকতে হবে যেটার নাম হচ্ছে পি আর কিউ। লম্ব আঁকতে গেলেই আমাদের 90 ডিগ্রি কোণ করতে হবে, তবেই তো আমরা লম্বটা আঁকতে পারবো। তাহলে চলো যে কোনো একটা মাপ নিয়ে আমরা 90 ডিগ্রিটা আগে এঁকে ফেলি। তাহলে ও বিন্দুতে কম্পাস বসাও, দিয়ে 90 ডিগ্রি কোণটা তুমি আঁকো। এখানটায় বসাও, এখানে একটি চাপ, আবার এখানটায় বসিয়ে এখানে একবার, এখানে একবার। ছেদবিন্দু থেকে এই যে ছেদবিন্দু, এই যে এটা, তাহলে এই বিন্দুটার সঙ্গে ও বিন্দুটা যুক্ত করে তুমি বাড়িয়ে দাও। স্কেল বসিয়ে এই দুটা বিন্দুকে যুক্ত করে একটু বাড়িয়ে দাও, তাহলে আমরা পেয়ে যাব লম্ব। এই বিন্দুটার নাম দিচ্ছি আমি পি, আর এইটা হচ্ছে কিউ। বলাই আছে যে ও বিন্দুর উপর একটি লম্ব যার নাম হচ্ছে পি কিউ। তারপর কি বলেছে? এই যে এও আছে, এই এওর মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত আগে অঙ্কন করো। দেখো এওর মাপটা আমি নিচ্ছি, এই যে এও, এ বিন্দুতে বসাও, দিয়ে বৃত্তটা তুমি আঁকো। তাহলে আমি আঁকছি বৃত্তটা। আবার একই রকমভাবে এই বি ওর মাপটা নাও, ও বি বা বিও, এই মাপটা নিয়ে বি বিন্দুতে বসাও, দিয়ে বৃত্তটা আঁকো। এই যে দুটি বৃত্ত আমরা এঁকেছি, বলেছে এই দুটা বৃত্তর সাপেক্ষে পি কিউকে আমরা কি বলবো। দেখো এই বৃত্তটার স্পর্শক পি কিউ, আবার এই বৃত্তটারও স্পর্শক পি কিউ। ঠিক দেখো স্পর্শ করে গেছে। স্পর্শক হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলবো সরল সাধারণ স্পর্শক, আর একটাকে আমরা বলি তির্যক সাধারণ স্পর্শক। সরল কোনটাকে বলবো আর তির্যক কোনটাকে বলবো সেটা জানতে হবে, তবেই তো আমরা বলতে পারবো। যখন দুটা বৃত্তের একই দিকে, মানে এই যে স্পর্শকটা, এই স্পর্শকের একই দিকে যদি দুটা বৃত্ত থাকে,
তখন সেটাকে আমরা বলবো সরল সাধারণ স্পর্শক। আর যদি এরকম থাকে এপাশে একটি আছে এপাশে একটি আছে, মানে স্পর্শকের দুপাশে যদি দুটা বৃত্ত থাকে তখন সেটাকে আমরা বলবো তির্যক সাধারণ স্পর্শক। ধরো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেনি বা ছেদ করেনি, তাহলে এইটি একটি স্পর্শক, এপাশে একটি স্পর্শক, এইটা একটি স্পর্শক, আর এইটাও একটা স্পর্শক। তাহলে দুটা দেখো তির্যক সাধারণ স্পর্শক আর দুটি সরল সাধারণ স্পর্শক। এইটাকে আমরা বলবো এই দুটা বৃত্তের সাপেক্ষে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এখানটায় লিখে দাও, বৃত্ত দুটির সাপেক্ষে PQ কে তির্যক সাধারণ স্পর্শক বলা হয়। বুঝতে পারলে? তির্যক মানে স্পর্শকের দুপাশে দুটা বৃত্ত থাকবে, সরল মানে স্পর্শকের একই পাশে বৃত্তগুলো অবস্থিত হবে। মনে থাকবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে, তাহলে মনে রাখবে কিন্তু। তারপর বলেছে পি বিন্দু থেকে এই বৃত্ত দুটির অপর দুটি স্পর্শক আঁকতে। দেখো পি হচ্ছে বহিস্থ বিন্দু, তাহলে বহিস্থ বিন্দু থেকে এই বৃত্তটার ক্ষেত্রে দেখো পিও, এইটি হচ্ছে একটি স্পর্শক। তাহলে বহিস্থ বিন্দু থেকে আমরা জানি কি দুটি স্পর্শক আঁকা যায় এবং তাদের দৈর্ঘ্য সমান হয়, যেটা উপপাদ্য 41 আমি এই দেখে এসেছি। তাহলে আমরা কি করব, এই পিও বা ওপির মাপটা নাও, এই স্পর্শকের দৈর্ঘ্যটা যা হবে এই পি বিন্দুতে বসিয়ে এখানে একটি এইভাবে চাপ আঁকো, বৃত্তটাকে দেখো ছেদ করেছে, এই ছেদ বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও, তাহলেই অপর স্পর্শকটা আমরা পেয়ে যাব। পিওর দৈর্ঘ্য যা, আর এখানে আমি নাম দিচ্ছি, ধরে যাক এটা আর, পি আর এর দৈর্ঘ্যটাও তা। আচ্ছা, একই রকমভাবে এই পিওর দৈর্ঘ্য যা হবে এপাশেও স্পর্শকের দৈর্ঘ্য সেম হবে। তাহলে পি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নাও, এই বিন্দুর সঙ্গে যুক্ত করে বাড়িয়ে দাও, এইটার নাম দিচ্ছি আমি এস। তাহলে পিএস যুক্ত করে বাড়িয়ে দাও, এইটি আরেকটি স্পর্শক, তীর চিহ্ন দিয়ে দাও, আর এইটাকেও তুমি যুক্ত করে বাড়িয়ে দাও। ঠিক দুটা বিন্দুকে ভালোভাবে যুক্ত করো, দিয়ে বাড়িয়ে দাও, আর এখানে তীর চিহ্ন দিয়ে দাও। তাহলে দেখো বহিস্থ বিন্দু পি থেকে এই বৃত্তটার উপর দুটি স্পর্শক, একটি পিও আর একটি পিআর। এই বৃত্তটার উপর পিও আর পিএস দুটি স্পর্শক। তাহলে ছবি খুবই সহজ। তাহলে দ্বিতীয় উত্তরটা আমি একটু লিখে দিই, যে পি বিন্দু থেকে বৃত্ত দুটির অপর স্পর্শক দুটি, একটার নাম পিআর ও আরেকটার নাম পিএস। তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট। এরপর আমাদের শেষ যে অঙ্কটি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি একটি বিন্দু, পি বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং ওই স্পর্শক থেকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান করে পি কিউ অংশ কেটে নিই। কিউ বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শক কিউ আর অঙ্কন করি, আর চাঁদার সাহায্যে মেপে দেখতে বলেছে কোন পি কিউ আর তার মানটা কত। তাহলে প্রথমেই ও কেন্দ্রীয় আমরা একটা বৃত্ত আঁকবো, যে কোনো মাপ নিয়ে, আমাদের এখানে বলে দেয়নি যে এই মাপটাই নিতে হবে, যে কোনো মাপ নিয়ে একটি বৃত্ত আঁকো যার কেন্দ্র হচ্ছে ও, এইটি বলা আছে কেন্দ্র ও। এরপর বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি যে কোনো একটি বিন্দু। তাহলে এই বৃত্তটার উপরে যেখানে খুশি একটা বিন্দু আমি পি নিচ্ছি, আমি এপাশে নিচ্ছি পি বিন্দুটা, তোমরা এপাশে নিতে পারো। এরপর বলা আছে এই পি বিন্দুতে আমাদের স্পর্শক আঁকতে হবে। তাহলে আমরা জানি কি
যে স্পর্শক আর এই যে ব্যাসার্ধ এরা পরস্পর লম্ব হয়, তাহলে প্রথমেই তুমি ওপিটাকে যুক্ত করে দাও। এইটি হচ্ছে ব্যাসার্ধ, এইটা যুক্ত করে দেওয়ার পর এখানে 90 ডিগ্রি কোণ আঁকো, তাহলেই তুমি স্পর্শকটা পেয়ে যাবে। তাহলে স্কেল বসিয়ে এই ওপিটাকে আমি যুক্ত করছি, এই বিন্দুতে কম্পাস বসাও, 90 ডিগ্রি কোণ আঁকো, তাহলেই স্পর্শক তুমি পেয়ে যাবে। দেখো এই ছেদ বিন্দুতে বসাও, এ পাশে একবার, এখানে একবার, আবার এখানটায় বসিয়ে এখানে কেটে দাও। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও, তাহলে আমরা কি পাবো? পি বিন্দুতে স্পর্শক। তাহলে স্কেল বসিয়ে এইটাকে আমি যুক্ত করে উভয় পাশে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখো আমাদের স্পর্শক কমপ্লিট। এ পাশে তীর চিহ্ন দিয়ে দাও, এ পাশেও তীর চিহ্ন দিয়ে দাও। তারপর যেটা বলেছে, ওই স্পর্শক থেকে বৃত্তের ব্যাসার্ধের সমান করে পি কিউ কেটে নিই। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কোনটা? ওপি। এই যে ওপি, এইটার সমান করে পি বিন্দুতে বসিয়ে পি কিউ কেটে নিই। তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে কিউ বিন্দু। আমাদের চাইছে কিউ বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শক কিউ আর অঙ্কন করি। তাহলে দেখো বৃত্তের বহিস্থবিন্দু কিউ, কিউ থেকে পি, এইটি হচ্ছে একটি স্পর্শক। তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্যও যা হবে, এ পাশে স্পর্শকের দৈর্ঘ্যটাও তাই হবে। তাহলে আমাদের কাজ কি? উপপাদ্য 41 অনুযায়ী এই স্পর্শকের দৈর্ঘ্য আর কিউ বিন্দুতে বসাও, এই স্পর্শকের দৈর্ঘ্য একই হবে। এই বিন্দুটা যুক্ত করে তুমি বাড়িয়ে দাও। তাহলে স্কেল বসিয়ে এইটাকে দেখো আমি যুক্ত করছি, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা দিয়ে একটু বাড়িয়ে দাও, এখানে তীর চিহ্ন দিয়ে দাও। এই বিন্দুটার নাম বলেই দিয়েছে আর বিন্দু। আমাদের চাইছে কোণ পি কিউ আর, এই কোণটার মান চাঁদার সাহায্যে মেপে দেখতে হবে সেটা কত। তাহলে চাঁদা বসিয়ে এই কোণটার মান দেখো কত ডিগ্রি হচ্ছে। তাহলে চাঁদা বসিয়ে দেখো কত ডিগ্রি হয়, দুটা লাইনের সঙ্গে আগে মিলাও। তাহলে দেখতেই পাচ্ছ, দেখো এই বড় লাইনটার সঙ্গে মিলে গেছে, এইটার সঙ্গেও মিলে গেছে। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা বলে দেবো অতএব কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের অঙ্কনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে বুঝতে পারলে অঙ্কনে কিছুই নাই, শুধু যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত আগে অঙ্কন করো, সেই বৃত্তের উপর পি একটি বিন্দু, সেই বিন্দুটা যেখানে খুশি তুমি নিতে পারো, আমি এখানে নিয়েছি। ওপিকে যুক্ত করো, এখানে 90 ডিগ্রি কোণ আঁকো, তাহলেই তুমি পি বিন্দুতে স্পর্শক পেয়ে যাবে। আর বলেছে ওপির সমান করে পি কিউ কেটে নাও, কিউ বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শকটা আঁকো। তাহলে উপপাদ্য 41 অনুযায়ী আমরা জানি কি, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক আঁকা যায় তাদের দৈর্ঘ্যটা সমান হয়। কিউপির দৈর্ঘ্যও যা, কিউ আর এর দৈর্ঘ্যও তাই হবে। ওই জন্য এইটার সমান করে এখান থেকে কেটে নাও, দিয়ে স্পর্শকটা আঁকো। আর চাঁদার সাহায্যে আমরা মেপে দেখেছি এই কোণটার মান 90 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের অঙ্কন। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করে দাও, শেয়ার করো, এবং যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।